প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বিগত যে লেকচার দিয়েছি যে চ্যাপ্টারটি থেকে, সেই চ্যাপ্টারটি থেকে আমরা মূলত আলোকপাত করছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেম। অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের বিবিএ শিক্ষার্থী যারা আছো তাদের জন্য আজকের এই অধ্যায় থেকে আমার তৃতীয় লেকচার। এবং এই তৃতীয় লেকচারটির ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবে যে বিগত যে লেকচার দুটি আছে সেই দুটি অবশ্যই তোমরা যারা এখনো অনুসরণ করনি তারা আগে অনুসরণ করে নিবে, যেহেতু এটি একটি ধারাবাহিক বা পর্যায়ক্রমিক একটি অনলাইন ভিত্তিক বা ভিডিও একটি ক্লাস লেকচার। সে কারণে তোমরা কেউ যদি আগের দুইটি লেকচার মিস করে থাকো তাহলে ওই দুইটি লেকচার আগে দেখে নাও। আমরা প্রথমে যে লেকচারটি আলোচনা করেছিলাম আমি একটু রিভিউ করছি, সেটি হচ্ছে যে থিওরিটিক্যাল যে অংশগুলো ছিল এই চ্যাপ্টারে সেই বিষয়বস্তুগুলি তোমাদের সাথে আলোচনা করেছি। দ্বিতীয় লেকচারে মূলত আমাদের যে দুইটি সিস্টেম ছিল পিরিয়ডিক এবং পারপিচুয়াল পদ্ধতিতে যে মেথডগুলি ছিল সেই মেথডগুলি মূলত আমরা এখানে আলোচনা করেছি। দুইটি পদ্ধতি ছিল, একটি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেম এবং আরেকটি হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেম। এই দুইটি সিস্টেমের মধ্যে মূলত যে তুলনামূলক বা বিশ্লেষণাত্মক যে সমস্ত লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলোর যে ট্রানজেকশন রেকর্ডিংয়ের যে পদ্ধতিটা সেই পদ্ধতির মধ্যে কোনো রকম পার্থক্য আছে কিনা সেই বিষয়বস্তুগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। তো পাশাপাশি তোমরা দেখে নিবা যে কিভাবে আমাদের এই যে তুলনামূলক বা বিশ্লেষণাত্মক যে বিষয়বস্তুগুলো আছে বা জাবেদাগুলো যে দেখানো হয়েছে সেই জাবেদাগুলোকে আমরা প্রেজেন্টেশন করছি, সেই প্রেজেন্টেশনের মাধ্যমেই মূলত তোমরা শিখে নিবে। এছাড়াও যে বইগুলো রয়েছে আমাদের বিভিন্ন যে অ্যাকাউন্টিংয়ের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর থেকে যদি তোমরা চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে অনুসরণ করো তাহলে কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারবে। এছাড়াও আমার এই লেকচার থেকে তোমরা যতটুকু উপকৃত হবে আমার যা মনে হচ্ছে সেটি হচ্ছে যে পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু আমাদের প্রয়োজন আমি কিন্তু ওইটুকুই আগে শেখানোর চেষ্টা করতেছি। যে বিস্তারিত যদি অনেক লেনদেনের সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু তোমাদের জন্য বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো পর্যায়ক্রমিকভাবে আশা করি যে জাবেদাগুলো আমি উল্লেখ করছি সেই জাবেদাগুলোই মূলত কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষাতে থাকে। আমাদের অভিজ্ঞতা তাই বলে যে দীর্ঘদিনের প্রায় 18 বছরের এই শিক্ষকতা অভিজ্ঞতার মধ্যে আমরা তাই দেখেছি যে একদম এই গ্র্যাজুয়েশন লেভেলের যে লেখাপড়া অ্যাকাউন্টিংয়ের সেই অংশে এই চ্যাপ্টার থেকে একটি না একটি কোশ্চেন থাকেই। বিশেষ করে আমাদের সি পার্টে একটা অংশ থাকে, বি পার্টে কখনো কখনো আমরা দেখেছি যে এই চ্যাপ্টার থেকে থাকে। অতএব খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টারটিকে কোনোভাবেই কিন্তু বাদ দেওয়া যাবে না। তো বাদ দেওয়া যেহেতু যাবে না আমাদের অতএব গুরুত্বের সঙ্গে কিন্তু এই যে পড়ার যে বিষয়বস্তুটা সেটা কিন্তু আমাদের আয়ত্ত করে নিতে হবে। তো যাই হোক, আসি এবার আমরা আজকে মূলত কোন অংশটা তোমাদের জন্য ফোকাস করছি সেটি হচ্ছে যে বিক্রয় সংক্রান্ত। বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো কিরকম হবে বা ট্রানজেকশনগুলো কিরকম হবে তোমরা খাতা নিয়ে বসে পড়ো। আমি বেশ কিছু জিনিস লেনদেন যেগুলো আমি লিখেই রেখেছি সেগুলো আমি হয়তো প্রেজেন্টেশন করব, কিন্তু পর্যায়ক্রমিকভাবে একটি একটি করে কিন্তু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তার আগে একটু আলোচনা করি যে বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলোকে আমরা পর্যায়ক্রমিকভাবে কয়টি লেনদেনে আমরা বিভক্ত করতে পারি। প্রথম কথা হচ্ছে যে এইখানে লেনদেনগুলো যদি ধারাবাহিকভাবে যদি আমরা দেখতে থাকি, যে পর্যায়ক্রমিক বা ধারাবাহিকভাবে যদি আমরা যদি দেখি যে লেনদেনগুলো একটির পর একটি কিভাবে সংগঠিত হচ্ছে বা সাধারণত কেমন হয়, তোমাদের জন্য কিন্তু সুবিধা হবে যে তোমরা যদি একটু অনুসরণ করো যে আসলে বাস্তবিকই এইভাবে লেনদেনগুলো সংগঠিত হয় কিনা একটার পর একটা যখন ঘটতে থাকে। তো তোমরা সেটাকে যদি সেতু বন্ধনের মতন যদি যুক্ত করে দাও তাহলে কিন্তু সবগুলো সিরিয়ালি পেয়ে যাবে। তো যাই হোক, আমি এখন বলছি যে আমরা মূলত আজকে বিক্রয় সংক্রান্ত 5টি লেনদেনকে ফোকাস করব। কয়টি? 5টি। এই 5টি লেনদেন ফোকাস করার ক্ষেত্রে তোমরা একটু ধারাবাহিকভাবে খেয়াল করো যে সাধারণত যদি আজকে কিন্তু একটা কথা বলে রাখি যে নিজেকে আমরা যে বইটা রেকর্ড দিচ্ছি এই যে বইটা আমাদের কাছে সেই বইটা কিন্তু আমাদের প্রাথমিক বই যেটা রয়েছে আমাদের রেকর্ডিং এর, আমরা রেকর্ডিং প্রসেসের কথা বলছি যে রেকর্ডিং প্রসেসের ক্ষেত্রে প্রাথমিক বইটা কিন্তু আমাদের থেকে, অর্থাৎ প্রাথমিক বইটাই হচ্ছে জাবেদা বা আমরা যেটাকে ইংরেজিতে বলি যে জার্নাল, জার্নাল এন্ট্রিস। যদি মানে বহু সংখ্যক যদি জাবেদা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলি যে এন্ট্রিস। একটি হলে আমরা এন্ট্রি বলি। তো এইখানে মূলত অনেকগুলা এন্ট্রি, যে অনেকগুলা লেনদেনের আমরা কিভাবে বিক্রয় সংক্রান্ত শেষ পর্যন্ত আমরা সংগঠিত করতে পারি তাই মূলত আলোকপাত করা হচ্ছে।
এখন কথা হচ্ছে যে এই যে বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো সেখানে কিভাবে কোনটার পর কোনটা সংগঠিত। আমরা জানি যে বিক্রয় সংগঠিত হতে পারে দুইটি পদ্ধতিতে, একটি হচ্ছে যে নগদে, আরেকটি হচ্ছে বাকিতে। তো নগদ এবং বাকিতে এই দুইটি আমরা বিক্রয়ের ক্ষেত্রে পদ্ধতি দেখে থাকি যে দুইটি পদ্ধতি রয়েছে। এই ক্ষেত্রে যে নগদ বিক্রয়ের ক্ষেত্রে তো সাধারণত আমরা যা করি যে নগদ বিক্রয়ের আমরা জাবেদা দিয়ে দিই, আর টার্মস বা বিভিন্ন যে আমাদের সেলস টার্মসগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সবসময় কিন্তু মনে রাখবে যে বাকি বিক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রেতাকে টার্মস দিয়ে থাকি বা ক্রেডিট টার্মস যেগুলোকে আমরা বলি সেগুলো আমরা দিয়ে থাকি বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের স্মরণে রাখতে বলছে, আমরা কিন্তু আজকে বিক্রেতা, অতএব আমরা বিক্রেতার দৃষ্টিভঙ্গিতে কিন্তু আজকে জাবেদাগুলো করব। আমরা কিন্তু এখন ক্রেতা না, আমরা এখন বিক্রেতা। তাহলে আমি প্রথমে আসি যে আমরা যেটা আলোচনা করছিলাম যে দুইটি পদ্ধতিতে আমরা বিক্রয় করতে পারি, একটি হচ্ছে যে নগদি বিক্রয়, আরেকটা হচ্ছে বাকিতে বিক্রয়। বা এখন বিক্রয় যেভাবে সংগঠিত হোক না কেন সেটি এই দুইটার যে কোনো একটাতেই থাকবে। এটা হচ্ছে এক নম্বর, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে যদি কোনো টার্মস থাকে, আমরা যদি ধরে নেই যে সেটি নগদে হোক বা বাকিতে হোক যাই হোক, যে তার মধ্যে থেকে যে আমরা যদি এফওবি ডেস্টিনেশন যদি থাকে, এফওবি শিপিং পয়েন্ট হলে এর আগে আমি আলোচনা করেছি আমার প্রথম লেকচারে, যে শিপিং পয়েন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রেতা ক্রেতাকে পণ্য কিন্তু তার গন্তব্যে পৌঁছে দেয় না, কারণ শর্তটা হচ্ছে ঘাট পর্যন্ত পৌঁছে দিবে বা শিপিং পয়েন্ট যেখানে পণ্যটা ডেলিভারি হবে সেই পর্যন্ত পৌঁছায় দিবে সেখান থেকে। তাহলে পণ্য পৌঁছানোর থেকে একদম পণ্যের যে গন্তব্য অর্থাৎ ক্রেতার প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু সেই ক্ষেত্রে ক্রেতারই থাকে। কিন্তু এফওবি ডেস্টিনেশন যদি থাকে, ডেস্টিনেশনের বাংলা হচ্ছে গন্তব্য, তাহলে পণ্যের সবসময় গন্তব্য থাকে কিন্তু ক্রেতা প্রতিষ্ঠান পর্যন্ত। তো এখন যদি কোনো শর্ত থাকে যে পণ্যটা পৌঁছে দিবে, এখানে কিন্তু একটি জিনিস তোমরা খেয়াল রাখবা যে পণ্যটা যদি এফওবি ডেস্টিনেশন যদি থাকে আর আমরা যদি বিক্রেতা হয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু বিক্রয় সংক্রান্ত পরিবহন ব্যয় যদি থাকে তাহলে আমাদের বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আমি কিন্তু আবারও বলছি, এই আমাদের বই বলতে আমরা কিন্তু বিক্রেতা, আমরা কিন্তু ক্রেতা না এখন। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফোকাস করতে হবে যে আমরা যেহেতু বিক্রেতা আর এফওবি ডেস্টিনেশন যদি থাকে তাহলেই একমাত্র আমাদের এই বিক্রয় পরিবহন সংক্রান্ত যদি কোনো খরচ থাকে তাহলে সেই খরচটা আমাদের হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যদি এফওবি শিপিং পয়েন্ট থাকে, আমি একটু আগে বলে দিয়েছি যে আমরা বিক্রেতা হলে আমাদের এটা পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব না, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের বইয়ের মধ্যে কিন্তু আমরা যদি আজকে বিক্রেতা হয়ে থাকি তাহলে কিন্তু পরিবহন সংক্রান্ত কোনো ব্যয় আমাদের হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করতে হবে না। এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে ওখানে শর্তটা কি আছে। আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো কথাই যদি উল্লেখ না থাকে, এফওবি ডেস্টিনেশন বা এফওবি শিপিং পয়েন্ট যদি কোনো কথাই যদি লেখা না থাকে তাহলে ধরে নিতে হবে যে আমরা যদি কোনো পরিবহন ব্যয় করে থাকি, যে আমরা পরিবহন ব্যয়টা করছি সেই ব্যয়টা আমরা ক্রেতার পক্ষে করেছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিসিভেবলকে কিন্তু বাড়াই দেব, দেনাদারকে কিন্তু আমরা বাড়াই দেব। যে আপাতত আমরা পরিশোধ করছি কিন্তু সেই টাকাটা ভবিষ্যতে আমরা দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের নিকট থেকে কিন্তু আমরা আদায় করে নিব। 2 নাম্বার গেল আমাদের। তাহলে ট্রানজাকশনগুলো আমি একটু পরে আসি, ট্রানজাকশনগুলো আমি লিখে রেখেছি, সেগুলা পর্যায়ক্রমে তোমাদেরকে দেখাবো এবং সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খাতায় রাইট ডাউন করে নিবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার আসছে যে যদি আমি যে পণ্যগুলো বিক্রয় করলাম বাকিতে, এখানে কিন্তু একটি কথা বলে রাখি যে সাধারণত নগদে বিক্রয়কৃত পণ্যগুলো কিন্তু ফেরত আসে না। আবারও কথাটা বলছি, আমি রিপিটেড এগেইন, যে সাধারণত নগদে বিক্রয়কৃত পণ্যগুলো ফেরত হয় না, তবে কিন্তু কোশ্চেনে যদি থাকে বা প্রশ্নে যদি থাকে বা কোনো উদাহরণে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু রেকর্ড দিতে হবে, সেক্ষেত্রে নগদে বিক্রয় ফেরত হতে পারে। তো সাধারণত আমাদের বইয়ের মধ্যে যেটা থাকে সেটা বা কোশ্চেন যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা ধরে নিই যে বাকিতে বিক্রয়কৃত পণ্যগুলোই সাধারণত ফেরত এসে থাকে, আমরা কিন্তু এখন গ্রহণ করব যদি ফেরত আসে তাহলে পণ্যগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠানে ইন করবে, আউট হবে না কিন্তু। তো এইটি 3 নাম্বার গেল আমাদের। তাহলে 1 নাম্বার আমরা কি বলেছি, বিক্রয় সংক্রান্ত। তো বিক্রয় সংক্রান্ত 2 নাম্বার বলেছি যদি কোনো বিক্রয় সংক্রান্ত যদি কোনো পরিবহন ব্যয় থাকে 2। 3 নাম্বার হচ্ছে যদি বিক্রয়কৃত পণ্যের কোনো অংশ বা অংশ বিশেষ যদি ফেরত আসে। 4 নাম্বার হচ্ছে যে আমাদের যে পণ্যগুলো আমরা বিক্রয় করেছি সেই বিক্রয় করার ক্ষেত্রে যদি কোনো টার্মস দেওয়া থাকে, বাকিতে বিক্রয়ের যে টার্মস দেওয়া থাকে, অনেক সময় আমরা দেখি যে বিক্রয় শর্তের মধ্যে ক্রেডিট টার্মস যেটাকে আমরা বলি যে বাকিতে বিক্রয় শর্ত, সেখানে অনেক সময় বলা থাকে যে 210 N30 অথবা 115
N60, এরকম যে ধরনের শর্ত থাক না কেন, আমরা শর্ত নিয়ে এর আগে আলোচনা করেছি, আজকে প্রয়োজন দরকার হলে আরেকবার আলোচনা করব। যে এই ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো যদি আমাদের ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি আমরা আদায় করতে পারি, যে ডিসকাউন্ট পিরিয়ড কোনটা, ডিসকাউন্ট পিরিয়ডটা হচ্ছে ওই শর্তের মধ্যে যেটা দেওয়া আছে, আমরা যেদিন বিক্রয় করেছি সেই দিন থেকে ওই যে 210 N30, 210 প্রথম টুটা হচ্ছে ডিসকাউন্টের রেট, ক্যাশ ডিসকাউন্ট রেট আমরা বলে থাকি। দ্বিতীয় যেটা অবলিক দিয়ে যে কথাটা লেখা থাকে বা কমা দিয়ে থাকতে পারে যাই থাকুক, সেটা হচ্ছে যে বাট্টার সময়কাল, যে অর্থাৎ কত দিনের মধ্যে আমরা মূল্য যদি গ্রহণ করি তাহলে কত পার্সেন্ট আমরা তাকে বাট্টা দিব, তাহলে প্রথমটা হলো পার্সেন্টেজ, পরটা হলো দিবস। আর এরপরে যদি কমা দিয়ে লেখা থাকে N30, N60, N45 এরকম যে ধরনের শব্দ থাকবে, এন হচ্ছে নিট বা নিট টাইমটা বা প্রকৃত সময়টা কতদিন, বাকি টাকা কতদিনের মধ্যে পরিশোধ করতে পারবে সেই সময়টা হচ্ছে ওই শেষের অংশটা। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাট্টা দিব না। আমরা দেওয়ার কথা কেন বলছি, আমরা যেহেতু বিক্রেতা, অতএব বিক্রয় বাট্টা কিন্তু আমরা দিয়ে থাকি। পণ্য ক্রয় করলে কিন্তু আমরা এর আগে বলেছি যে পণ্য ক্রয় করলে আমরা বাট্টা পাই, আর যদি আমরা বিক্রয় করি সেক্ষেত্রে কিন্তু আমরা বাট্টা দেই। তাহলে কথা প্রসঙ্গে আমাদের আসছে যে যদি আমরা যেহেতু আজকে বিক্রেতা, অতএব আজকে আমরা যদি নগদ টাকা বাকিতে বিক্রয়কৃত অর্থ যদি আমরা আদায় করি তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু বাট্টা দিতে হবে। এই বিষয়টি কিন্তু মাথায় কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে যে আমরা যেহেতু আজকে বিক্রেতা সেহেতু আমরা বিক্রয় বাট্টা দিব। আমাদের জন্য কিন্তু বিক্রয় বাট্টাটা হচ্ছে একটা এক্সপেন্স, একটা কারবারের কিন্তু এক্সপেন্স, এবং এই বাট্টাটা কিন্তু কারবারি বাট্টা নয়। এখানে কিন্তু আরেকটি কথা কিন্তু খেয়াল রাখবে যে এটি কারবারি বাট্টা না, কারণ আমরা জানি যে কারবারি বাট্টাকে হিসাবভুক্ত করতে হয় না, কিন্তু নগদ বাট্টাকে অন্তর্ভুক্ত করতে হয়। এখন কথা প্রসঙ্গে তোমাদেরকে বলতে হয় যে নগদ বাট্টা কোনটা আর কারবারি বাট্টা কোনটা। অর্থাৎ ক্রয় বা বিক্রয় সংঘটিত হওয়ার সময় যে বাট্টাটা দেওয়া হয় সেটাকে আমরা বলি কারবারি বাট্টা, এবং এটাকে হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করতে হয় না, কারণ এটা ডাইরেক্ট তোমার পারচেজ বা সেলসের যে প্রোডাক্টগুলো থাকে বা মূল্য যেখানে আমরা ভ্যালু বলি সেই ভ্যালুর মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে না, অতএব এটি লেনদেন নয়। আরেকটা বিষয়বস্তু হচ্ছে যে যদি আমাদের এই ক্রেডিটের টাকাটা যদি আমরা আদায় করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের যে ধরনের বাট্টার উৎপত্তি হয় সেটাকে কিন্তু আমরা নগদ বাট্টা বলে থাকি। তাহলে আমরা বলছি কি, বাকিতে বিক্রয়কৃত অর্থ যদি প্রাপ্তি বা প্রদান হয়, যেটাই হোক, প্রাপ্তি হলে আমরা যদি টাকাটা গ্রহণ করি তাহলে আমাদের বাট্টা দেওয়া লাগে, আর আমরা যদি টাকা পরিশোধ করি তাহলে কিন্তু আমরা বাট্টাটা গ্রহণ করি। তাহলে ক্রয় করলে আমরা বাট্টা পাই, সেটাকে আমরা পারচেজ ডিসকাউন্ট বলি সনাতন পদ্ধতিতে। আর আমাদের যদি আমরা দেনাদার বা প্রাপ্য হিসাবের নিকট থেকে যদি আমরা অর্থ গ্রহণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাট্টাটা দিতে হয় এবং সেটা আমাদের এক্সপেন্স। এই বিষয়গুলির পাশাপাশি তাহলে একটি বিষয় থাকে যে আমাদের যে ওই যে ক্রেডিট পিরিয়ড, নেট টাইম, এবং আরেকটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, দুইটা পিরিয়ড কিন্তু আমরা ওখানে পাই শর্তগুলোর মধ্যে। একটা এর আগে আলোচনা করেছি আমি, তোমরা যারা মিস করেছো তারা আশা করি প্রথম দিকের যে লেকচারগুলো আছে সেগুলো দেখলেই কিন্তু তোমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সেখানে যে শর্তগুলো থাকে, যে তাহলে প্রথমটা হচ্ছে আমাদের ক্যাশ ডিসকাউন্ট পিরিয়ড। তো ক্যাশ ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি কোনো প্রাপ্য হিসাব বা আমরা যেটা বাংলায় আরেকটা অর্থে বলি যে দেনাদার যদি পরিশোধ করে তাহলে অবশ্যই তাকে আমরা বাট্টা দিব, এবং এই বাট্টাকে কিন্তু বিক্রয় বাট্টা হিসাবে আমাদের হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটা হচ্ছে, এটা গেলো 4 নাম্বারটা, এবং 5 নাম্বার হচ্ছে যদি আফটার ডিসকাউন্ট পিরিয়ড হয়, অর্থাৎ তুমি যদি টাকা গ্রহণ করো, যে বাট্টার মেয়াদকাল চলে গেছে, আমরা যে 10 দিন শর্ত দিয়েছিলাম বা 15 দিন বা তোমার ওই ক্রেডিট টার্মসের মধ্যে যে মেয়াদকালটা আমরা দিয়ে থাকি ক্রেতাকে, সে ক্রেতা যদি সেই সময়টা অতিক্রান্ত করে যদি আমাদের কাছে মূল্য পরিশোধের জন্য আসেন তাহলে কিন্তু সে বাট্টা দাবি করতে পারবে না। তো বাট্টা যদি দাবি করতে না পারে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তাকে বাট্টা দিব না, সহজ কথা যেটা। অতএব সেই ক্ষেত্রে আমাদের কোনো এক্সপেন্সও হবে না, বাট্টার কোনো বিষয়বস্তু নেই। তাহলে এই 5টি লেনদেনকেই আমরা আজকে উপস্থাপন করছি। তো সেই ক্ষেত্রে তোমরা একটু খাতা নিয়ে আগে বলেছি যে তোমরা আশা করি প্রস্তুত আছো যে তোমাদের এই কিভাবে আমরা প্রেজেন্টেশন করছি সেটাকে আমরা ডিটেলস আমরা দেখার চেষ্টা করব। তো আসি এবার এই 5টি লেনদেনকে আমরা তারিখের ক্রম অনুসারে আমি লিখে রেখেছি আগেই, আমি শুধু তোমাদেরকে প্রেজেন্টেশন করছি আর বুঝাই দিচ্ছি প্রত্যেকটা লেনদেন ধীরে ধীরে, অর্থাৎ তোমরা শুধু অনুসরণ করো যে কি করে আমাদের এই জাবেদাগুলা করতে হয়। তো যাই হোক, সেই যে 5টি লেনদেনের কথা তোমাদের এতক্ষণ আমি বলেছি, সেই 5টি লেনদেন তোমরা যদি এটা দেখতে যদি অসুবিধা হয় তোমরা একটু খাতাটা নাও এবং আমি বলি সঙ্গে সঙ্গে তোমরা লেখার চেষ্টা করো। প্রথম বিষয়টি হচ্ছে যে তোমরা একটু মার্জিন কাটো, একটা ঘর আঁকো যেখানে এক স্কেল পরিমাণ, এই তারিখটা দেওয়ার জন্য এটা ডেট, প্রথম ঘরটা একটা স্কেল পরিমাণ
জায়গা নিয়ে নাও, এবং এরপরে পৃষ্ঠার যে বাকি যে অংশ থাকবে, তুমি যেভাবে খাতাটা ধরো বাকি অংশটাকে 3টা সমান অংশে বিভাজন করে নাও, সমান 3টা অংশে বিভাজন করো। আমি একটু থামলাম, যে তোমাদের একটু সময় দিলাম যে ঘর কাটার জন্য। আশা করি ঘর আঁকছো তোমরা। আচ্ছা, এইবার আসি যে আমি কি লিখেছি। এখানে যদি দেখতে অসুবিধা হয় আমি কিন্তু বলে দিচ্ছি। এটা এখানে লিখেছি ডেট বা তারিখ, ট্রানজেকশনস লেনদেন, পিরিয়ডিক সিস্টেম বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আমরা এটা লিখতে পারতাম, আসলে জায়গা সংকীর্ণতার কারণে পুরোটা আমি লিখি নাই। যে পিরিয়ডিক সিস্টেম, এবং এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা পারপিচুয়াল সিস্টেম। যদি লেখা হয়ে যা থাকে, এবার আসো তারিখ দিয়ে আমরা লেনদেনগুলো শুরু করি। যে প্রথমটা হচ্ছে 1 তারিখ। আমরা একটা তারিখ ধরে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু আমি এখানে শর্তগুলো ব্যবহার করেছি। যে 1/1/2020 প্রথমটা। 1 তারিখে অর্থাৎ জানুয়ারির 1 তারিখ 2020 আমরা ধরে নিলাম গুডস সেলস টাকা 10,000, অন অ্যাকাউন্ট টার্মস 210 N30, FOB ডেস্টিনেশন ব্র্যাকেটে লেখা আছে কস্ট টাকা 8,000। এখন আসি যে এই যে দুইটা পদ্ধতিতে যদি আমরা লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করতে যাই, তাহলে মূলত তাদের মধ্যে পার্থক্য দুইটা পদ্ধতিতে। আমরা ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট লেভেলে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে যেভাবে জাবেদাগুলো ক্রয় বিক্রয় সংক্রান্ত আমরা শিখেছি, সেই পদ্ধতিটা মূলত হচ্ছে আমাদের কালান্তিক মজুদ গণনা পদ্ধতিতে আমরা রেকর্ডগুলো দিয়ে থাকি। তো পিরিয়ডিক পারপিচুয়াল পদ্ধতিতে কিছু পরিবর্তন কিন্তু আছে। এই পরিবর্তনগুলো মূলত তোমরা খেয়াল রাখবে, কারণ আমরা কিন্তু ইতিপূর্বে যারা ব্যবসায় শিক্ষা শ্রেণী থেকে আজকে এই গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা চলে আসছো, তাদের জন্য কিন্তু ওই ক্রয় বিক্রয়ের জাবেদাগুলো কিন্তু করা সহজ। কিন্তু মূলত এখানে তোমরা দেখলে কি ভার্সনটা চেঞ্জ হয়ে গেছে। অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে তুমি যা শিখেছো আত্মবিশ্বাস রাখো যে তুমি পারবে, তোমার দ্বারা হবে। তুমি মোটিভেটেড হও। তুমি কখনো ভয় পেও না যে অ্যাকাউন্টিং অনেক কঠিন সাবজেক্ট, আসলে মোটেই কঠিন না। তুমি একটু সিরিয়াসলি নেওয়ার আমার মনে হয় যে এত বেশি জরুরি না। তোমার শুধু একটু মনোযোগ দরকার, একটু আগ্রহ দরকার, একটু প্রেশনা দরকার, তাহলেই এই বিষয়গুলো কিন্তু তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। আসো একটু পার্থক্যগুলো দেখি। আমরা যদি বাকিতে বিক্রয় করি, আমি একটু বাংলা বলে দিই। গুডস পণ্য সেলস বিক্রয় করা হয়েছে 10,000 টাকা। অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে ধারে বা বাকিতে। টার্মস ওই শর্তটা দিয়ে দিয়েছি আমি এখানে 210 N30, FOB ডেস্টিনেশন গন্তব্য পৌঁছে দিবে, কস্ট টাকা 8,000। আরেকটা মজার বিষয় বলি, সেটি হচ্ছে যে যদি প্রশ্নে কস্ট দেওয়া না থাকে, তাহলে কিন্তু তোমরা পারপিচুয়াল পদ্ধতিতে জাবেদা করতে বিক্রয় পারবে না। বিক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো আছে সেগুলো সম্পন্ন করা যাবে না, কষ্ট লাগবে সবসময়। অথবা এমন কোনো বিষয়বস্তু ওই প্রশ্নে থাকতে হবে যেখান থেকে আমরা সহজে কস্ট নির্ণয় করতে পারি। এইরকম যদি থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের এই রেকর্ডিং এর কাজগুলো সম্পন্ন করতে পারবো। আসি এবার, তাহলে আমরা যদি বাকিতে বিক্রয় করি, আমরা কি বলেছি এখানে ধরে নিয়েছি যে 5টা লেনদেনে আমি প্রথমটা বাকি ধরে নিয়েছি, নগদ ধরে নিই। তাহলে বাকিতে বিক্রয় করলে আমরা কি লিখি? আমরা বাংলায় যদি বলি যে আমরা বাকিতে বিক্রয় করলে লিখি দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, এবং বিক্রয়কে আমরা ক্রেডিট করি। ওইটা কি যদি এখন পিরিয়ডিক সিস্টেমে যদি আমরা ইংরেজি করি, তাহলে কি হয়? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। দেখো, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টাকা 10,000, সেলস টাকা 10,000, এবং এটা একটা জাবেদাই হবে। এখানে আমি কিন্তু সংক্ষেপে লিখেছি A/R। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা খাতার মধ্যে এইভাবে সংক্ষিপ্ত লেখা মোটেও চেষ্টা করবে না, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার মধ্যে বিস্তারিত লিখবে অ্যাকাউন্টস রিসিভেবল। তো যাই হোক, এরপরে আসো যে এই যে যখন পারপিচুয়াল পদ্ধতিতে আমরা করি, পারপিচুয়াল পদ্ধতিতে বিক্রয় বা বিক্রয় ফেরতের জন্য দুইটি জাবেদা প্রস্তুত করতে হয়। একটি হচ্ছে, প্রথমটা হচ্ছে বিক্রয়, যে এখানে যেটা আছে সে অ্যাজ পার, একদম সেম একই জাবেদা এখানে দিতে হবে প্রথমটা, অর্থাৎ বিক্রয় কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রথম জাবেদাটা কি আসতেছে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। পারপিচুয়ালে কিন্তু একই, কিন্তু এখানে দেখো যে আরেকটা দাগ দিয়ে দিছি এবং তার নিচে কিন্তু আরেকটা লিখছি। আরেকটা যেটা দরকার পড়বে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই যে কস্ট যেটা দেওয়া আছে 8,000, এই কস্টের এগেইনস্টে একটা জাবেদা দিতে হবে। সেই জাবেদাটা কি হবে? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। দেখো এখানে আমার হাত যেখানে আছে আঙুলটা, সেখানে একটু দেখার চেষ্টা করো, বা তোমাদের ভিউটা যদি একটু বড় করে নাও তাহলে দেখতে পারবে যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট টাকা 8,000 এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট টাকা 8,000। বিক্রয় করলে আমাদের কি হয়? দোকানের বা প্রতিষ্ঠানের মজুদ মাল কমে যায়। তুমি যদি পণ্যগুলা বিক্রি করে দাও, তাহলে তোমার দোকানের কিন্তু মজুদ কমে যাবে। এই জন্য এখানে দুইটা জাবেদা করা হয় পারপিচুয়াল পদ্ধতিতে। প্রথমটা হচ্ছে যে ধারে বিক্রয়,
এবং বা নগদ বিক্রয় যাই থাকুক না কেন। আর দ্বিতীয় জাবেদাটা অবশ্যই যে মজুদ কমে গেল, কারণ এখানে পারপিচুয়াল পদ্ধতি মানেই হচ্ছে যে প্রতিনিয়ত যেখানে মজুদ গণনা করা হয়, তাহলে এখানে কিন্তু পরে গণনা করার সুযোগ নেই। এই কারণে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে কিন্তু ক্রেডিট করা হয়েছে। আর যদি ফেরত আসে তাহলে এই জাবেদাগুলোকে কিন্তু উল্টা দিতে হবে। 80 ফেরতের জাবেদা একটু পরে, এরপরে আমরা ধরে নিলাম যে 2 তারিখ। তাহলে এখানে খেয়াল করো যে আমরা কিন্তু 1 তারিখে বিক্রয় করছি, 10 দিন সময় দিয়েছি, তাহলে 1-এর সাথে 10 যোগ করলে হয় 11 তারিখ। 11 তারিখের ডেটের মধ্যে যদি ক্রেতা যদি পণ্যের মূল্য পরিশোধ করে, তাহলে আমরা তাকে বার্তা দিতে বাধ্য। আমরা যেহেতু বলে দিয়েছি, যেটা কন্ডিশনটা দিয়েছি যে 2% হারে বার্তা তোমাকে আমি দিব যদি তুমি 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করো, আর তা না হলে কিন্তু তোমার 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখানে কি বলেছি, এফওবি ডেস্টিনেশন, এইটা আমাদের 2 তারিখে যে লেনদেনটা লিখছি একটু লিখে নাও, যে এটা 2 তারিখ 2/1/2020। এখানে লিখেছি যে ট্রান্সপোর্টেশন কস্ট টাকা 500 পেইড। এখন ট্রান্সপোর্টটা কে দিবে? আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছি যে যদি এফওবি ডেস্টিনেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দিতে হবে, যেহেতু আমরা বিক্রেতা। আর শিপিং পয়েন্ট থাকলে এখানে আমাদের কোনো লেনদেনটা হবেই না, নো ট্রানজ্যাকশন, যে এটা আমাদের জন্য লেনদেন নয়, এই জন্য নো ট্রানজ্যাকশন বা নো এন্ট্রি এই শব্দটা আমরা আসলে নো ট্রানজ্যাকশন বলার চেয়ে আমরা বলবো যে নো এন্ট্রি, বিকজ ওইটা আমাদের না, যদি শিপিং পয়েন্ট থাকে। কিন্তু যেহেতু ডেস্টিনেশন আছে, অতএব আমাদেরকে কিন্তু পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখানে কি দিচ্ছি? আমরা যদি আগে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট লেভেলে যদি আমরা বলতাম যে বিক্রয় পরিবহন অথবা বহির পরিবহন ডেবিট আর নগদান ক্রেডিট, সেটাকেই যদি আজকে ইংরেজি করি তাহলে কি হয়, যে ট্রান্সপোর্টেশন আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। পারপিচুয়াল পদ্ধতিতে আমরা সেই ট্রান্সপোর্টেশন আউটটাকেই আমরা বলছি ডেলিভারি এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স। তো এই কারণে এখানে আমি লিখেছি যে ডেলিভারি এক্সপেন্স ডেবিট টাকা 500 ক্যাশ ক্রেডিট। তাহলে পরিবর্তনটা কিন্তু স্পষ্ট। আমরা সনাতন এই পিরিয়ডিক পদ্ধতিতে আমরা বলছি যে ট্রান্সপোর্টেশন আউট বা ফ্রেট যদি থাকে আমরা বলি ফ্রেট আউট। ফ্রেটের বাংলা হচ্ছে জাহাজ ভাড়া, যে বহির জাহাজ ভাড়া তখন আমরা ডেবিট করে দিই। আর এই পদ্ধতিতে কিন্তু অলওয়েজ কিন্তু আমরা বলছি হয় সাপ্লাই এক্সপেন্স, আদারওয়াইজ ডেলিভারি এক্সপেন্সকে আমরা ডেবিট করবো এই সময়। আসছি 3 নম্বরে, যে সেলস রিটার্ন টাকা 1000। দেখো এখানে কিন্তু কস্ট কিন্তু উল্লেখ করা হয়নি। সেলস রিটার্ন টাকা 1000, যে বিক্রয় ফেরত টাকা 1000। তাহলে বিক্রয় ফেরতকে যদি আমরা এখন রেকর্ড দিই তাহলে সেলস রিটার্নকে আমরা ডেবিট করে দেবো, সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট টাকা 1000। আমরা একটু আগেই বলেছি যে বিক্রয় পারপিচুয়াল পদ্ধতিতে যদি বিক্রয় করলে 2টি জাবেদা হয়, ফেরত হলে কিন্তু 2টা হবে, কারণ আবার তোমার প্রতিষ্ঠানে মালগুলা চলে আসবে, আবার তোমার দেনাদারকে হ্রাস করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে যে আমরা দেনাদারকে হ্রাস করছি, তবে এখানে একটু শাব্দিক পরিবর্তন আসবে। সেটি হচ্ছে যে আমরা সেলস রিটার্ন না বলে এখানে বলছি সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট পারপিচুয়াল পদ্ধতিতে। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট টাকা 1000, অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 1000 ক্রেডিট। তাহলে এখানে আমরা দেনাদারকে কিন্তু 1000 টাকা আমরা কমাই দিলাম। আর দ্বিতীয় যে জাবেদাটা, এখানে একটু খেয়াল করো যে এখানে কিন্তু কস্টটা দেওয়া নেই। আমরা ওই যে উপরে যে কস্টটা আছে সেই কস্টের প্রপোর্শনেটলি বা আনুপাতিক অংশ হিসেবে যতটুকু কমানো উচিত সেইভাবেই কিন্তু এইখানে আমরা কমাই দিব, অথবা আমরা মূল্যটা নির্ধারণ করবো। যেমন 10,000 টাকার পণ্যের মূল্য যদি 8,000 টাকা হয়ে থাকে, তাহলে 1,000 টাকা পণ্যের মূল্য কত হবে? ডেফিনেটলি 800 হবে। তো সেই ইয়েতেই বা মূল্যেই কিন্তু বা ভ্যালুয়েশনে, পণ্যের ভ্যালুয়েশনে কিন্তু তোমার এই মূল্যটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এই কারণে কিন্তু দেখো যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আমি এখানে সংক্ষেপে লিখেছি M/I, তোমরা কিন্তু সংক্ষেপ লিখবে না, আবারও বলছি যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আবার তোমার দোকানে মজুদ মাল বেড়ে যাবে 8000, কস্ট অফ গুডসের টাকা 800, সরি 800 এটা। তো যাই হোক, এই 800 এর তাহলে 2টা জাবেদা। এরপরে আসি, আমরা ধরে নিলাম যে 11 তারিখ পর্যন্ত কিন্তু ওই দেনাদার মূল্য পরিশোধের একটি সুযোগ পায় বা পাবে, যে কারণে যেহেতু 11 তারিখ ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই আছে, অর্থাৎ 11 তারিখের ভেতরে 1 তারিখের পর থেকে 11 তারিখ পর্যন্ত যে কোনো দিন যদি প্রাপ্য হিসাব থেকে যদি আমরা টাকা গ্রহণ করি তাহলে অবশ্যই তাকে বার্তা দিতে হবে। তা আমি তোমার বোঝার সুবিধার্থে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা মোট পণ্যটা কত বিক্রয় করেছিলাম, তার কাছে কত প্রাপ্য হয়েছি এই 3টা লেনদেন সম্পন্ন করার পরে। এই 3টা লেনদেন সম্পন্ন করার পর আমরা দেখছি যে তার কাছে 10,000 টাকার পণ্য আমরা বিক্রি করেছিলাম, আমাদের পরিবহন ব্যয় 500 টাকা, এটা সে দিবে না, কারণ আমি বলে দিয়েছিলাম যে তোমাকে আমরা পণ্যটা তোমার দোকানে পৌঁছায় দিব বা প্রতিষ্ঠানে পৌঁছে দিব, আর এখানে 1000 টাকা পণ্য সে ফেরত দিচ্ছে। তাহলে আমি এখন তার কাছে নিট টাকা পাই হচ্ছে 9,000 টাকা। তো 9,000 টাকার মধ্যে সে এখন কি করছে, সে আমাকে ওই 11 তারিখের আগে, এখানে তারিখটা দাও 10/1/2020, এখানে লিখেছি হাফ অফ অ্যাকাউন্টস রিসিভেবল রিসিপ্ট, এখানে কিন্তু কোনো টাকা পয়সা আমি উল্লেখ করিনি, ইচ্ছা করে করিনি। হাফ অফ অ্যাকাউন্টস রিসিভেবল রিসিপ্ট, তাই অর্ধেক প্রাপ্য হিসাবে
টাকা আমরা আদায় করেছি। তাহলে অর্ধেক হলে কত হয়? 4,500। 4,500-র উপরে যেহেতু আমরা 11 তারিখ এখনো পার হয় নাই, 10 তারিখ, তাহলে 2% হারে 90 টাকা কিন্তু বাট্টা আসে। তাহলে বাট্টাটা এখন তাকে আমাকে দিতে হবে। তাহলে আমরা কি বলছি? যে ক্যাশ ডেবিট, নগদ টাকা তাহলে কত গ্রহণ করতেছি? 4,410 টাকা। সেলস ডিসকাউন্ট এক্সপেন্স ক্রেডিট 90 টাকা, আর অ্যাকাউন্টস রিসিভেবল আমার অর্ধেক যত টাকা হয় 4,500। এই সেম জাবেদাটা হবে পারপেচুয়ালে, এখানে কোনো পরিবর্তন হবে না, অন্য কোনো হওয়ার কোনো সুযোগ নাই। এখানেও আমরা ওই সেলস ডিসকাউন্টই বলে থাকি বা সেলস ডিসকাউন্ট এক্সপেন্স আমরা বলে থাকি। দেন বাকি অর্ধেক কিন্তু থাকলো, অর্ধেক সে পরিশোধ করলো আমাকে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে, আর বাকি অর্ধেক সে আমাকে আফটার ডিসকাউন্ট পিরিয়ড আমাকে পরিশোধ করছে। এখানে এই জন্য বলছি রেস্ট অফ হাফ অ্যাকাউন্টস রিসিভেবল রিসিপ্ট। রেস্ট মানে বাকি অংশ, অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট দেনাদারের টাকা আমরা গ্রহণ করছি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাট্টা দিব না। এই তারিখটা হচ্ছে 20 তারিখ, ধরো আমি ধরে নিছি যে 20 তারিখ, সে 30 দিন তাকে আমি সময় দিচ্ছিলাম, তার মানে 31 তারিখ পর্যন্ত সে পরিশোধ করতে পারবে। এতে তার সাথে আমার কোনো সম্পর্ক কিনো ঘাটতি হবে না বা নষ্ট হবে না। তো যাই হোক, সে 20 তারিখে পরিশোধ করতেছে, কিন্তু 11 তারিখ কিন্তু পার হয়ে গেছে। অর্থাৎ 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যদি মূল্য পরিশোধ করে দেনাদার, তাকে আমি বাট্টা দিতে বাধ্য নই, অথবা বাট্টা দিব না। বাধ্যবাধকতার কোনো বিষয় নেই। এখানে রেকর্ডিং সিস্টেম কাগজে কথা বলবে, যে আমি তার সাথে ব্যক্তিগত সম্পর্কে বিবেচনা করবো না, যে কয়েকদিন পরে আসছে, ঠিক আছে আজকে দিয়ে দিলাম। এটা কোশ্চেনে লেখা থাকলে হয়তো তুমি বিবেচনা করবে, কিন্তু কোশ্চেনে যদি লেখা না থাকে তোমার বিবেচনা করার কোনো সুযোগ নাই। আপাতত এই কথাটা মনে রাখবে যে বাট্টার কথা যদি প্রশ্নে থাকে তাহলে আমরা লিপিবদ্ধ করব, আদারওয়াইজ আমি করবো না। আদারওয়াইজ নর্মাল প্রসিডিং যা আছে, নর্মাল প্রসিডিওর যা আছে সেই পদ্ধতিতে বা প্রসেস আছে সেই একই প্রক্রিয়াতে কিন্তু আমরা এটাকে রেকর্ড দেবো। তাহলে হাফ অবশিষ্ট আমরা দেনাদারকে যদি আদায় করি, তাহলে এখন 4,500 টাকা তার কাছ থেকে আমি আদায় করবো। এই কারণে এখানে বলেছি ক্যাশ ডেবিট টাকা 4,500 এবং অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 4,500, এবং এই ক্ষেত্রে কোনো বাট্টা পাবে না, এবং সেম জাবেদা কিন্তু পারপিচুয়ালি। দেখো এখানে সেম কথাটা লিখে রেখেছি। তো এই ছিল আজকের যে বিক্রয় সংক্রান্ত মার্চেন্টাইজ ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেমের যে জাবেদা, সেই অংশগুলো এখানে দেখানো হলো। তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে ইনবক্সে তোমরা করতে পারো, যে অথবা তোমরা কমেন্ট বক্সে যেটা আছে, যে তোমাদের মন্তব্য যেখানে আছে সেখানেই করতে পারো। আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো কারো যদি বোঝার অসুবিধা হয়। তো আশা করি যে তোমরা বুঝবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমি নেক্সট যে ক্লাসগুলো আমি এই চ্যাপ্টারের উপরে নিব, বা আমরা যখন প্র্যাকটিস করব তখন প্রয়োজনে আরও ডিটেলস আমরা দেখবো যে আসলে পেছনে কী শিখলাম, বা আজকে পর্যন্ত আমরা কী শিখেছি, বা সামনে আমরা কী শিখবো, সেই বিষয়গুলো আমরা আরও দেখব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে পরবর্তী লেকচার আসা পর্যন্ত। তো মূলত আজকে আমাদের সম্পন্ন হয়ে গেল কোন পর্যন্ত? পারচেজ এবং সেল সংক্রান্ত যাবতীয় যে সমস্ত জাবেদাগুলো ছিল তা সম্পন্ন হয়ে গেল। এখন যেটা থাকলো সেটা অল্প কিছু জাবেদা থাকলো, যে গ্রস বেসিস এবং নেট বেসিস, সেটা আমরা আগামী লেকচারে দেখবো। আশা করি কেউ মিস করবে না, আর মিস করলে অসুবিধা নাই, তাই না? অনলাইনে তো থেকেই গেল, তোমরা যখন সময় পাবে তখনই দেখে নিবে, অথবা যখনই বইটা খুললে বইয়ের সাথে কোন লেনদেনগুলো বেশি জরুরি সেগুলো তোমরা চেকমার্ক করে নিলে, সেটা শিখে নিলে। তো যাই হোক, আশা করি পরবর্তী সময়ের জন্য তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া রাখবে। আর পরবর্তী লেকচার রাখ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।